আসসালামু আলাইকুম। পঞ্চব্যঞ্জন 24/4/24। প্রথমে অর্থনীতি দিয়ে শুরু করি। কেমন আছে দেশের অর্থনীতি? এক কথায় আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। গত জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে বিদেশি ঋণের সুদ পরিশোধ করতে হয়েছে $105 কোটি। গত বছর যেটা ছিল মাত্র $48 কোটি। গত ৯ মাসে সুদ আসল মিলিয়ে পেমেন্ট করা হয়েছে $257 কোটি। গত বছর এই সময় ছিল $173 কোটি। অর্থাৎ এই ডলার সংকটের সময় বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমশ বাড়ছে। আরও ১-২ বছর পরে মেগা প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হবে। তখন অর্থনীতি কি কোথায় দাঁড়াবে আলিমুল গাইব। ওদিকে ঋণও আসছে। গত ৯ মাসে $563 $563 কোটি ঋণ আসছে। বিদেশি ঋণের অর্থ ছাড়ের তালিকায় ১ নম্বরে আছে এডিবি, তারপরে জাপান, তৃতীয় বিশ্বব্যাংক, চতুর্থ রাশিয়া এবং পঞ্চমে চীন। আর দিকে এডিবি, জাপান, বিশ্বব্যাংক অনুদানের প্রতিশ্রুতি দিলেও অনুদানের কোনো অর্থ এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। এখন দেখা যাক ব্যাংকের কী অবস্থা। নাজুক ব্যাংক ব্যবস্থাকে ঢেলে সাজাতে কেন্দ্রীয় ব্যাংক লাল, নীল, হলুদ, সবুজ তালিকা তৈরি করে রোডম্যাপ তৈরি করছিল। এরপর ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়ে যায়। বাধ্য হয়ে ছুটির দিনে ব্যাংক কর্মকর্তাদের আমানতকারীদের বাড়ি বাড়ি গিয়ে বলতে হচ্ছে বাড়ি বাড়ি গিয়েই বলতে হচ্ছে যে টাকা তুলেন না, আপনার টাকা ব্যাংকে নিরাপদ। এখন এই যে রোডম্যাপ তৈরি করলো মার্জার করার জন্য, কেন? অনেকে মনে করছেন দুর্নীতিবাজ ও অসৎ ব্যাংক মালিকদের রক্ষায় ব্যাংকিং সেক্টরকে অস্থিতিশীল করতে দূরভিসন্ধিমূলকভাবে এই মার্জারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন একীভূত করার বিষয়টিকে দেখছেন নির্দিষ্ট ব্যাংককে টার্গেট করে চাপে দেওয়া কেন্দ্র ব্যাংকের সিদ্ধান্ত হিসাবে। বিতর্কিত শিল্পগোষ্ঠীর হাতে থাকা ব্যাংকগুলোর লুটেপুটে শেষ। চাপ দিয়ে দুর্বল ১০ ব্যাংকের সাথে সবল ১০টি ব্যাংকের মার্জার পরিকল্পনা নিয়েও ব্যাংকের পরিচালকসহ প্রভাবশালীদের চাপের মুখে বাংলাদেশ ব্যাংক একটু সরিয়ে এসেছে বলে মনে হচ্ছে। তারা আবার নতুন করে বলছে যে ৫টি একত্রীভূতকরণের যে ডিক্লার দেওয়া হয়েছে তার বাইরে আগামী ৩ বছরের মধ্যে আর নতুন কোনো ব্যাংক মার্জার করা হবে না। দেখ, এটাও একটা ভালো। এই মার্জার প্রক্রিয়া কী হলো? মার্জার প্রক্রিয়াকে বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর বিরূপাক্ষ পাল একটা পত্রিকাকে উনি বলছেন এই মার্জার প্রক্রিয়াকে ফোর্সড ম্যারেজ, স্বেচ্ছায় বিবাহ নয়। এটা শুধু ব্যাংকগুলোকে তাদের টক্সিক অ্যাসেট লুকাতে সহায়তা করবে। এই অর্থনীতিবিদ মিস্টার পাল সকল ব্যাংকের আর্থিক স্বাস্থ্য নিরূপণে পুঙ্খানুপুঙ্খ অডিট পরিচালনা করার এবং একত্রীভূতকরণের পূর্বে সেগুলি জনসম্মুখে প্রকাশ করার উপর জোর দেন। বেসিক ব্যাংকের জালিয়াতি হতা প্রতিষ্ঠানটার ওনার সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে বাঁচাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসিক ব্যাংকের দেশের অন্যতম সেরা সিটি ব্যাংকের সাথে মার্জার করার চেষ্টা করছে। সোনালী ব্যাংকের সাথে মার্জার হতে চলা বিডিবিএল এবং কৃষি ব্যাংকের সাথে মার্জার হতে চলা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে গ্রাহকের আমানত তুলে নেওয়ার মধ্যে অব্যাহত আছে। ব্যাংকগুলো এই 3টা ব্যাংক খুবই চাপের মধ্যে। নীতিমালা অনুযায়ী একীভূত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ। কিন্তু এখানে
বাংলাদেশ ব্যাংক তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংকগুলি। যেমন একজন ব্যাংকের সাথে মার্জার করার কথা পদ্মা ব্যাংকের, এই খবর প্রকাশিত হয়েছে গত 14 মার্চ। খবর প্রকাশিত হওয়ার পর এই ব্যাংকের শেয়ারের দর পতন হয়ে গেছে প্রায় 7%। দুর্বলের সঙ্গে সবল এবং বেসরকারির সঙ্গে সরকারি ব্যাংক একত্রীভূতকরণের প্রক্রিয়াকে কেন্দ্র করে পুরা ব্যাংক খাতে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বেসিক ব্যাংক থেকে 2,000 কোটি টাকার বেশি আমানত তুলে নিয়েছে। ব্যাংকটি আমানত হারিয়েছে 2,000 কোটি। বিডিবিএল থেকে প্রায় 1 কোটি টাকা আমানত ওঠায় নিয়েছে। একীভূতের তালিকা থেকে অন্য ব্যাংকগুলোর পরিস্থিতি প্রায় একই রকম। তারপরে অর্থমন্ত্রী ঘোষণা করলেন অর্থনীতি সংকট কাটিয়ে উঠছে, অথচ এপ্রিলে নেট রিজার্ভ ছিল $16 বিলিয়ন, 16 বিলিয়ন অনলি। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত পতনের যে ধারা আমাদের অর্থনীতিকে টালমাটাল অবস্থায় নিয়ে গেছে তা এখনও থামাতে পারেনি। ডলারের বাজার নিয়ন্ত্রণহীন। আমদানি নিয়ন্ত্রণ করে রিজার্ভের পতনকে থামাতে চেষ্টা করেও সফল হতে পারেনি। রেমিটেন্স কমে গেছে, যা খুবই উদ্বেগজনক। কঠোরভাবে আমদানি নিয়ন্ত্রণের ফলে আমদানিকারকরা এলসি খুলতে গিয়ে হিমশিম খাচ্ছেন। তারা বিভিন্ন ব্যাংকের কাছ থেকে 117-118 টাকা ডলার কিনে এলসি খুলছেন। আছে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, হুন্ডি পদ্ধতিতে টাকা পাচার। এই অর্থ পাচারকারীর সংখ্যা কত? ম্যাক্সিমাম কয়েক হাজার হবে মাত্র। তারা এই সিস্টেমকে অপব্যবহার করে ব্যাংক থেকে বিদেশি ঋণ নিয়ে বিদেশে পাচার করে আসছে বছরের পর বছর। উন্নত দেশের বেগম পাড়ার মালিকেরা। ব্যাংকের প্রায় 18 লাখ কোটি টাকা ঋণের মধ্যে ইতিমধ্যেই 4.5 লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণে পরিণত হয়েছে। 18 লাখ কোটি টাকার মধ্যে 4.5 লাখ কোটি টাকা খেলাপি। সরকার তাদের চেনে না। কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না? মোটামুটি তা আমরা সবাই জানি। 2023 সালে দুর্নীতির র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরেই আমাদের অবস্থা। সরকারের দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, শুনতে ভালোই লাগে। সাধারণ জনগণের জীবনের দুর্দশা ও হয়রানি ঘটিয়ে চলেছে এই সর্বগ্রাসী দুর্নীতি। গিনি কোএফিসিয়েন্ট অ্যান্ড অ্যান ইকোনমিক ট্রাজেক্টরি থিওরি আছে একটা, যেটাকে বলা হয় গিনি ইন্ডেক্স। তো গিনি ইন্ডেক্সে 0.5-এর কাছাকাছি বা অতিক্রম করলে সেই দেশকে উচ্চ আয় বৈষম্যের দেশ বলা হয়। মাশাআল্লাহ, আমরা ওখানে পৌঁছে গেছি অলরেডি। এর উন্নয়নের আর একটা মাইল ফলক সরকারের ঝুলিতে। বিজ্ঞ অর্থমন্ত্রী কোনো সংকট দেখছেন না। ধন্যবাদ অর্থমন্ত্রীকে। আচ্ছা, এবার কেমন আছে আমাদের স্বদেশ? এটা পুরাতন নিউজ বলি, পুরাতন নিউজ দিয়ে শুরু করি। 2 বছর আগের নিউজ। আশরাফ উদ্দিন 45, পেশায় একজন অটোরিকশা চালক। একদিকে আয় রোজগার কমে গেছে, আবার ঘরে বিবাহ সম্ভব মেয়ে। বাধ্য হয়ে নিজের কিডনি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিল। দাম উঠেছিল 3 লক্ষ টাকা। আরেকজন, ইনি হচ্ছেন মেহেদি। মাকে বাঁচানোর জন্য আমি আমার একটা কিডনি বিক্রি করতে চাই, দয়া করে কেউ উপহাস করবেন না, আমার মাকে বাঁচাতে চাই, এমন আকুতি জানিয়ে সে রাজধানীর দেওয়ালে দেওয়ালে লিফলেট লাগিয়েছিল। পরে অবশ্য অভিনেতা জায়েদ খান এটা দেখার পরে জায়েদ খান তার মায়ের চিকিৎসার ভার নিয়েছিলেন। এরকম আরও একজন
আরিফুল ইসলাম মিরপুরে ঋণগ্রস্ত হয়ে কিডনি বিক্রির লিফলেট বিতরণ করেন। সে চেষ্টায় ব্যর্থ হলে পাওনাদারদের ভয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। এক পর্যায়ে ইউটিউবে এটিএম বুথে ডাকাতির দৃশ্য দেখতে পেয়ে সেই অনুযায়ী এটিএম বুথে ডাকাতি করার চেষ্টা করে। মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে নৃশংসভাবে হত্যা করে আরিফুল। তবে হত্যার পর নানা চেষ্টায়ও এই এটিএম মেশিন ভাঙতে ব্যর্থ হয়ে ফিরে যান। তাহলে মানুষ কতখানি অসহায় হলে নিজের কিডনি বিক্রি করতে চায়। তারপরে আমরা ভালো আছি। আর দেশের এই অবস্থায় জনগণের এই ত্রাহি অবস্থা বহাল বেরোতে থাকে বেনজিরের মতো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা। বেনজির আহমেদের দুর্নীতি বিষয়ে কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন যদি সত্য হয় তবে তা অবশ্যই উদাহরণ হবে, কারণ দুর্নীতির একটা সীমা থাকে। এখানে যা হয়েছে তা সাগর চুরকি। একজন সরকারি কর্মকর্তার এত সম্পদ কিভাবে হতে পারে আমি এটা ভাবতে পারছি না। বলছেন কে? আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। মানে যদি সত্য হয়, অর্থাৎ এই বিচারক এখনও মনে করেন যেগুলো সত্য না, কালের কণ্ঠ কোথায় কি আছে স্পেসিফিকভাবে ওরা উল্লেখ করেছে। আর মিস্টার মানিকও একজন বিচারক ছিলেন, আইনের ফাঁক ফোকরগুলো তিনি ভালো করেই জানেন। যাক, এবার ওই বিজেপির কুমন্ত্রণা। ফরিদপুরের মধুখালীতে 2 ভাইকে পিটিয়ে হত্যায় দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে গতকাল মঙ্গলবার ফরিদপুরে খুলনা মহাসড়ক অবরোধ করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের টিয়ার সেল গুলি ছড়ে। আচ্ছা, গেল। এই যে মূর্তির গায়ে আগুন দেওয়ার অপবাদে আশরাফুল্লাহ আশরাফুল নামের 2 ভাইকে পিটিয়ে হত্যা করল উগ্র হিন্দুরা। এর জন্য 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানাচ্ছে, কিন্তু গ্রেপ্তারকৃতদের পরিচয় জানা যায়নি এখনো। একটা ভিডিও প্রকাশ হয়েছে, তাতে দেখা যাচ্ছে সেখানে আগুন লাগানোর পর নির্মাণ শ্রমিকদের পিটমারা করে বেঁধে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে ইউপি সদস্য অজিত কুমারের সরকারের সঙ্গে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপনও আছে। আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান তপন শ্রমিকদের জেরা করেন। এক পর্যায়ে তিনি শ্রমিকদের মারধর করেন। ভিডিওতে আরও 10-12 জনকে দেখা গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শুরুতে চেয়ারম্যান ওই কক্ষে যান, তিনি চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেন। তবে তিনিও ইউপি সদস্য জেরা করার এক পর্যায়ে মারধর শুরু করেন। এতে বাইরে থেকে জনতা আরও উত্তেজিত হয়ে ইটপাটকেল ছুটতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চেয়ারম্যান ওই কক্ষ থেকে পলায়ন করেন। ওই এলাকার 5টি গ্রাম হিন্দু অধ্যুষিত। আশেপাশের এলাকাগুলো সবই হিন্দু। নিরীহ কোনো হিন্দু যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনলেই কেবল এই ভারতের ইলেকশনের প্রাককালে বিজেপি আরএসএস যে এখানে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাচ্ছে, তাদের এই ঘৃণ্য চক্রান্ত রুখে দেওয়া যাবে। সরকার অবশ্য 4 প্লাটুন বিজেপি মোতায়েন করেছে। এই ফরিদপুরে কিছুদিন আগে 3টা মন্দিরের মূর্তি ভাঙ্গার অপরাধে এক হিন্দু যুবককে অ্যারেস্ট করেছিল পুলিশ। এখানে সবসময় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে উগ্র এই আরএসএসের স্থানীয় এজেন্টরা। যাক, বান্দরবনে থানচিতে যে ডাকাতির ঘটনা ঘটে তাতে অ্যারেস্ট করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান নুন নোয়াম বম, এটাও ছাত্রলীগের।
নাথান বম যখন চারুকলায় ছিলেন উনিও কিন্তু ছাত্রলীগের নেতা ছিলেন। যাকে এই ভোটের ভোটের কৃতিত্ব নিয়ে তো একটা কথা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ সংগ্রাম করে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই ভোটের অধিকার। জনগণের ভোট তিনি জনগণের কাছে ফিরে দিয়েছেন। জনগণও খুশি হয়ে এই দলটির প্রতি সম্মান জানাতে অন্য কোনো দলকে ভোট দিতে সেন্টারই যায় না। ফলে অটোফাস হয়ে যায় সরকারি দল। ইহাকে বলে ১ নম্বর হালাল গণতন্ত্র। যাই হোক, এই সরকারি দলের স্থানীয় নেতাকর্মীরা ভালো কাজ দিয়ে জনগণকে এতই খুশি করছে যে খুশির ঠেলায় ইলেকশনে আওয়ামী লীগ ছাড়া আর কাউকে ক্যান্ডিডেট হতে দেয় না জনগণ। তাই প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে ইলেকশনের আগেই ২৬ জন নির্বাচিত হয়ে গেছেন। সারা দেশে যদি এই সিস্টেম চালু করা যেত তাহলে এই খামাখা নির্বাচন করে নির্বাচন ব্যয় করা লাগতো না, এটা সেভ করা যেত। কেন্দ্রীয় নেতারা এই বিষয়টা ভেবে দেখতে পারে। নাটোরের মন্ত্রী পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেলের সাথে বিনা প্রতিদ্বন্দ্বিতার বাসনা নিয়ে উনি বাসনা করছেন যে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন, সেখানে গেছিল দেলিওয়ার হোসেন ফর্ম জমা দিতে। বাস নির্বাচন অফিস থেকে তাকে হাইজ্যাক করে একটা কালো মাইক্রো করে তুলে নিয়ে যায়, ফেলায় দিয়ে আসে কোথা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং হসপিটালে ভর্তি করা হয়। ঘটনাটা মিডিয়ায় বহুল প্রচারিত হলে এই পলক নিজের ইমেজ রক্ষায় তার শ্যালককে প্রার্থিতা প্রত্যাহার করতে বলে। শ্যালক প্রার্থিতা প্রত্যাহার করলে এই মায়ের খাওয়ার সুফলিবার ঘরে তুলল দেলোয়ার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেও সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছে। মন্ত্রী ও দলীয় এমপির কোনো স্বজন উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবেন না, আওয়ামী লীগের তরফ থেকে নির্দেশনা দেওয়া হলেও স্থানীয় পর্যায়ে মানা হচ্ছে না। ফলে স্থানীয় কন্দল বেড়েই চলেছে। জাতীয় সংসদের নির্বাচনের সহিংসতা সংঘাতের রেশ কাটতে না কাটতেই স্থানীয় নির্বাচন আবার শুরু হয়েছে অগ্নাস্ত্রের প্রদর্শন। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এখন নিজেদের মধ্যে আবার লিপ্ত হচ্ছে ভয়াবহ সংঘর্ষে। গত মার্চ মাসে দেশের বিভিন্ন এলাকায় ১৭টি সহিংসতায় ৩ জন নিহত, ৯২ জন আহত হয়েছে। এপ্রিলের ৫টি ঘটনায় নিহত ৪, আহত ৩৬। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীকে রাজনৈতিক পরিচয় অনুযায়ী দেখা হলে সমাজে অস্থিরতা ক্রমেই বাড়বে। বর্তমানে যারা এর সুফল নিচ্ছেন তারাও একসময় বিষয়টি টের পাবেন। যাই হোক, বর্তমানে দেশের সার্বিক চেহারা কিন্তু ফুটে উঠেছে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের সুন্নতি চেহারায়। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। কি নোরানি চেহারা গো, তাকায় থাকলেই পুণ্য পাওয়া যায়। স্বামী স্ত্রী মিলে বেকার ছেলেদের সেবা করে আসছিলেন। মাথায় করে বিদ্যুৎ বিক্রির মতোই এই দম্পতি ডালা সাজিয়ে বসেছিলেন সার্টিফিকেট বিক্রি করার জন্য। দেখ, ওনাকে এইচডি করা হয়েছে। রানা প্লাজার 11 বছর পূর্ণ হলো আজ। তখন 11 বছর আগে নিহত হন ১,১৩৪ জন, আহত ২,০০০-এরও বেশি। পোশাক শ্রমিক হত্যা ও বিল্ডিং নির্মাণ আইনে 2টা মামলা হয়েছিল তখন। 11 বছরে 2টি মামলার কোনোটিরই কোনো অগ্রগতি নাই। অভিযোগ গঠনের প্রায় 5.5 বছর পর হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তখন এর বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান 8 আসামি। স্লথ হয়ে যায় সাক্ষ্যগ্রহণ। ওদিকে বিল্ডিং নির্মাণ আইনের মামলায়
আইনের মামলায় জেলা ও দায়রা জজ আদালতে কয়েকজন আসামি রিভিশন আবেদন করেন। অভিযোগ গঠনের পর আজও সাক্ষ্য গ্রহণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। 11 বছর পার হলো, আইন তার নিজস্ব গতিতে চলছে। কত সার্কেলে আহ্নিক গতি বার্ষিক গতি ঘুরলে সাগররুনি হয়, সেটা নির্ধারণ করা এখনও বাকি আছে। দেখ, শেষ করি। হ্যাঁ, শুভঙ্করের একটা যোগ দিয়ে এক মা তার ছেলেকে বলছে, তোর বাবার মতো হতে পারিস না। ছেলে মুখ বন্ধ করে শুনছিল। মা আবার বলল, তোর বাবার পদাঙ্ক অনুসরণ করতে করা উচিত তোর। তো ছেলে বলছে, তো বাবা এমন কি উল্লেখযোগ্য কাজ করেছে? মা বলছে, কেন? ভদ্র ব্যবহার করার জন্যই তো জেল কর্তৃপক্ষ তোর বাবাকে 6 মাস আগে 6 মাসের শাস্তি কমিয়ে আগেই মুক্তি দিয়ে দিল। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত।